উচ্ছ্বাস সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা বিনিময়ও করতাম এই পার্টি অফিস থেকে। কিন্তু এখানে আপনারা যারা উপস্থিত আছেন এবং এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে যারা লক্ষ লক্ষ মানুষ যারা শুনছেন, তারা কেউ কি ধর্ষণ মামলায় সিবিআই কি তদন্ত করলো, তার অগ্রগতি কি, এখানে আপনারা বা আমরা বা সাধারণ মানুষেরা আমাদের মতো তারা কি এটা এক বিন্দু কিছু জানেন? উত্তর হচ্ছে, এটারও উত্তর হচ্ছে না। তার পরিবর্তে সিবিআই একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে, করতেই পারেন। অর্থাৎ যেটা একটি নক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে যে বিষয়টি ছিল তা এখন অভিমুখ সরে গিয়ে বা অভিমুখ রেখেই সেটা দুর্নীতির অন্তর্ভুক্ত হয়ে গেছে। কেননা তার মানে কি এই যে কলকাতা পুলিশ তাদের কাছে তদন্ত সংক্রান্ত যা যা নথি তুলে দিয়েছিল তাদের হাতে, তাছাড়া তাদের নতুন কিছু উপস্থাপনা করার নেই। অপরাধের 24 ঘন্টার মধ্যে অন্যতম অভিযুক্তকে আমরা দেখেছি কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল, গ্রেপ্তার করেছিল, হেফাজতে নিয়েছিল। কিন্তু তারপরে যে কি হলো, 23 দিন কেটে যাওয়ার পরেও সিবিআই এর দিক থেকে ওই নীরবতা এবং একটা সার্বিক দ্বন্দ্ব এছাড়া আমরা কিচ্ছু পাইনি। সিবিআই এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টি তারা কলকাতা পুলিশের দেহ তথ্যকে চ্যালেঞ্জ করে বলেছে যে এখানে প্রমাণ লোপাট করা হয়েছে। কি প্রমাণ লোপাট করা হয়েছে? তাহলে কেন সিবিআই এটা কারো সঙ্গে বিস্তারিত বিবরণ ভাগ করে নিচ্ছে না? এবং যদি কেউ সিবিআই এর মতো এক সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যারা প্রমাণ লোপাট করলো বা ওটাকে ডিস্টর্ট করলো, সেই অপরাধীদের তারা এখনো কেন খুঁজে বার করলো না, বা তাদের সম্পর্কে কোনো প্রাথমিক সন্দেহভাজনের তালিকা আমাদের হাতে তুলে দিতে পারলো না? কেন তাদের আইনের আওতায় তাদের এখনো আনতে পারলো না? কি লোপাট করা হলো, কারা করলো, কেন করলো, সেটা সম্পর্কে অন্তত কিছু বলুক, বা এইটা অন্তত নিশ্চিত করে বলুক যে এইটা লোপাট করা হয়েছে এবং এইভাবে হয়েছে। সেটা নিয়েও তারা কিছু জানাচ্ছেন না। সব মিলিয়ে একটা ধোঁয়াশা, দীর্ঘসূত্রিতা এবং নীরবতা। এই ধোঁয়াশা, নীরবতা এবং দীর্ঘসূত্রিতা আজকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আমরা এটাকে চ্যালেঞ্জ করতে চাই এবং আমরা দাবি করতে চাই যে খুব শিগগিরই এর উত্তর যেন তারা দেন। এছাড়া এর বাইরে আমি যেটা বললাম তার বাইরেও আমাদের বেশ কিছু বক্তব্য রয়েছে, সেটা আমি আবার বলবো। আপাতত আমি ডক্টর পাঁজাকে অনুরোধ করব তিনি তার বাকি কথাগুলো যেন বলেন, তারপর আপনাদের কাছে আমরা যাব, আপনাদের প্রশ্ন নেব। ব্রাত্যতাকে ধন্যবাদ। শিক্ষক দিবস উপলক্ষে আপনাদের সকলকে শ্রদ্ধা, এবং আজকে সেন্ট টেরিজারও মৃত্যুর দিবস এবং এই দিনেরও শ্রদ্ধা সকলকে। শান্তির প্রতীক সেন্ট টেরিজা। এখন যে কথাগুলো ব্রাত্যদা বলার পরে আপনি জানবেন যে গত 3রা সেপ্টেম্বর আপনারা সকলে ছিলেন, একটা অত্যন্ত ঐতিহাসিক বিল, অপরাজিতা বিল, যেটা এই ধর্ষণ বিরোধী এবং চরম শাস্তি, তাড়াতাড়ি বিচার, সেই পক্ষে রাজ্য সরকার পক্ষ থেকে অ্যাসেম্বলিতে সেটা প্লেস করা হয়েছে। এবং শুধু তাই নয়, এটার উপরে আলোচনা হয়, মাননীয় মুখ্যমন্ত্রীও বললেন এবং তারপর সেটা পাশও হয়। আমরা অদ্ভুতভাবে দেখলাম যখন আলোচনা হয় তখন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও তারা বললেন, মাননীয় বিধায়করা, একজন মাননীয় বিধায়ক সেদিনকে অনেক বড় কথা বললেন, এই বিল সমর্থন তো করলেনই তারা, কিন্তু তার সঙ্গে বললেন যে সিবিআই কেও তারা ছাড়বেন না যদি সিবিআই ন্যায় বিচার তাড়াতাড়ি না করে।
তা এবার আমাদের একটাই প্রশ্ন তাদেরকে, প্রথমত এখানে রাজনীতি করার জায়গা থাকে না, যেই অপরাধটা হয়েছে, কিন্তু তারাই তো ঝাঁপিয়েছিলেন এবং সেটা নিয়ে রাজনীতি করেছে। আমাদের একটা বক্তব্য যে আপনারা নবান্ন অভিযান করলেন রাজনীতির নামেতে, বন্ধ ডাকলেন রাজনীতিকে সামনে রেখে, তা আপনি এত আপনাদের দল করলো, আপনারা সিজিও অভিযান করলেন না কেন? কিন্তু অ্যাসেম্বলিতে বিধানসভায় বলছেন যে সিবিআইও যদি দেরি করে আমরা তাদেরকে ছাড়বো না। তা সিবিআই তো যেখান থেকে ইনভেস্টিগেশন করছে সেটা সিজিও কমপ্লেক্স, তাহলে আপনাদের সিজিও অভিযানটা কবে হচ্ছে? আচ্ছা, অভিযানও যদি করার সাহস কিংবা সাহসিকতা না যদি থাকে, তাহলে একটা চিঠি, একটা মেমোরেন্ডাম, একটা ডেপুটেশন। আমরা দেখলাম সেদিনকে করুণাময়ী থেকে তারা একটা মিছিল আরম্ভ করলেন মহিলারা, এবং তারা বিকাশ ভবন পেরিয়ে যে আমাদের স্টেট উমেন্স কমিশন রয়েছে সেই অফিসের কাছাকাছি গেলেন, কিন্তু একটা মিস হয়ে গেল, তার আগের গলিতে ডান দিকে বেঁকলেই তো সিজিও ছিল। আপনারা যাচ্ছিলেন মহিলা কমিশনের ওখানে তালা মারবেন, অনেক কিছু করার চেষ্টা প্রয়াস। সুতরাং সবটাই অপটিক্স, কোনটাই বলার জন্য, কিন্তু তার আগে যে ডান দিকে গলিতে চলে গেলে সিজিও অভিযানটা হতো, সিজিও অভিযানে গিয়ে সিবিআই কে আপনারা প্রশ্ন করতে পারতেন যে এত দেরি কেন হচ্ছে। সুতরাং সবটাই তারা বলার জন্য কতটা আস্থা এবং বিশ্বাস রাখে। এবং এমনও যে সেদিনকে তারা এই ঐতিহাসিক বিলটাকে চ্যালেঞ্জ করেন যে এটা তো এখানে পাশ হয়ে গেল, কিন্তু যাবে তো রাজ্যপালের কাছে, যেন একটা হালকা একটা চ্যালেঞ্জ দিয়ে দিল, রাজ্যপাল যদি সই না করেন কিংবা তারা যদি তাকে প্রভাবিত করেন সই না করার জন্য ইত্যাদি। সুতরাং আমরা দেখলাম যে এরা জাস্টিস চায় না, এরা এই অপরাধ, যেই অপরাধ নিয়ে আমরা সত্যি শোকাহত মর্মাহত, এবং সেটা নিয়ে তারা জাস্টিস নয় চাইছে না, এরা সেটা নিয়ে রাজনীতি করলো, এই বিলটাকে নিয়েও তারা রাজনীতি করলো। গতকালকে আমরা দেখলাম যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, এখন সিবিআই একটা ইনভেস্টিগেশন করছে, যেটা ব্রাত্যদা বললেন 13ই অগস্টের পর থেকে তারা এই ইনকোয়ারি ইনভেস্টিগেশন করছে। সুতরাং আমরা সকলেই অপেক্ষায় রয়েছি, কিন্তু এর মধ্যে যেটা বলা যায় যে এই ভ্যাকিউমে সকলেই ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দল যারা, তার মধ্যে ফেক ভিডিওসও ঝাঁপিয়ে গেছে, তার মধ্যে অসত্য কথাও বলছেন। এবং খুব দুঃখের সঙ্গে বলি যে এই অসত্য কথা, কিছুটা আনুমানিক কথা, কোথাও এই ফেক ভিডিওস, এগুলো কোথাও না কোথাও একটি সেকশন অফ মিডিয়া, সকলেই নয়, আপনারাও একটা সেকশনের মাধ্যমে সেটা প্রচার পাচ্ছে, আরো তার ব্যাপ্তি ঘটছে। এবার এই ভিডিওটাই বলুন, গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেখানে নাকি বলা হচ্ছে একটা যে বাবা মা যারা শোকাহত, তাদের সঙ্গে আমরা এই শোকে রয়েছি, তাদের মনে হয় অবস্থাটা তো আর বয়ান করা যায় না, সেই জায়গায় আমরা ধরতে পারবো না, স্পর্শ করতে পারবো না, এতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেয়া হয়েছিল ইত্যাদি, পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছিল, তার পাশে আবার আরেকটা ভিডিও এসছে যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললেন, এবং তারা বললেন এটা মিথ্যা, আমরা কিন্তু আমাদের মেয়ের জন্য একেবারে তাড়াতাড়ি, যে মেয়ে আমাদের মধ্যে নেই তার জন্য বিচার চাই। এটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই ভাইরাল যেটা হয়েছে ভিডিওটা, আমি অনুরোধ করছি আমাদের আইটি টিমকে, আপনারা যদি ওই ভিডিওটা দেখান, সত্য মিথ্যা, মা বাবা তাদেরকে এইভাবে তো বিব্রত করা যায় না। ভিডিওটা একবার দেখে নেবেন। একটা প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে, পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে এইটাই তো হচ্ছে টিভিতে। কিভাবে বললো আপনার আমাদের এই সম্বন্ধে কথা বলার কোনো দরকারই কি আছে, কারণ কোনো ঘটনাই ঘটেনি। আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প, মিথ্যা গল্প বানিয়ে একটা কিছু করেছি। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের যারা ন্যায় পায়, ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা করুন। আমাদের মিথ্যা প্রচার তাদের নিজেদের প্রচারের জন্য। তারপর তারা যে এই যে ভিডিওটা, সেটা আমরা বললাম। সুতরাং আমরা যেটা বলছি যে তারা এমনিও শোকাহত রয়েছেন এবং অত্যন্ত কঠিন অবস্থায়, খুব দুঃখে আমরা সকলেই রয়েছি।
এবং জনসাধারণের একটি প্রতিবাদ, প্রত্যেকেই তাদের পাশে থাকার জন্য প্রতিবাদী ডাক্তার, তাদের এই আন্দোলনকেও সমর্থন করে আমরা সকলেই আছি। আমরা প্রত্যেকেই জাস্টিসটাই চাইছি। সুতরাং এখানে কাদের থাকার কথা ছিল না, সেটা হচ্ছে রাজনীতি করার জায়গাটা, এই রাজনীতিটা হওয়ার কথা ছিল। তা আমরা একটাই খুব বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন চাপাচাপি না করে, কোনো রাজনৈতিক ফায়দা যে দলগুলো নেয় এবং তারা একটি বডি, ডেড বডি পেলে বিগত দিনগুলোতে অনেক অসংখ্য আমাদের উদাহরণ রয়েছে যেখানে তারা এই ভালচার পলিটিক্স করেছেন, যারা একটা লাশ পেলে সেটাকে নিয়ে রাজনীতি আরম্ভ করেছেন, একটা মৃত্যু হলেই আর রাজনীতি। এইখানে কিন্তু সেই জায়গাটা নয়, এখানে সকলেই আমরা থাকবো, সাধারণভাবে নাগরিক হিসেবে থাকবো এবং জাস্টিসের জন্য চাইব। এবার আমরা যেটা আগে বলতে গেলে যে সিবিআই তাড়াতাড়ি করুক ন্যায় বিচার, যার জন্য এই বিলটা হয়েছে, এই বিলটা তো তার জন্যই হলো, স্পিডি জাস্টিস, তাড়াতাড়ি প্রোভ হোক, তাড়াতাড়ি বিচার হোক, তাড়াতাড়ি শাস্তি হোক, এবং চরম শাস্তিরও এখানে উল্লেখ রয়েছে, যেটা সংশোধিত আইন 2023-এ বিএনএস-এ ছিল না, মৃত্যুদণ্ডের কথাও বলা হয়েছে। তাহলে যতদিন না সিবিআই কিছু বলছে, ব্রাত্যদা সেটা বললেন পার্টির পক্ষ থেকে আমাদের বক্তব্যটাকে, ততদিন যেটা বললাম এই জায়গাটা ফাঁকা পেয়ে এই ফেক ভিডিওস ইত্যাদি যাচ্ছে। এবার এর নেতৃত্বে এবং নেপথ্যে যখন বিজেপি থাকে এবং তাদের আইটি সেলের টিম থাকে, আপনারা মনে রাখবেন যে যে বিষয়গুলো নিয়ে সত্যি আলোচনা করা যায় না, আমি নিজেও মহিলা, আমাদের শরীর নিয়ে আলোচনা করা যায় না, আমার শরীর উপর ধর্ষণ সেটা নিয়েও আলোচনা করা যায় না, আমার শরীর উপরে ধর্ষণ হয়েছে সেটা নিয়ে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হতে পারে না, হতে পারে না। কিন্তু আমরা দেখলাম পোস্টমর্টম রিপোর্ট নিয়ে অনেকগুলো কথা, যেটা মাননীয় চিফ জাস্টিস বললেন যখন 22 তারিখে হিয়ারিং হয়, যে পোস্টমর্টম রিপোর্ট আমার হাতেও আছে, সোশ্যাল মিডিয়াতে কি চলছে সেটা নিয়ে আমায় বলবেন না, এটা চলারও কথা নয়। সুতরাং আমরা তারপরেও এই যে ভ্যাকিউম বলি, এই ভ্যাকিউমেতে পলিটিক্যাল পার্টি যারা ঝাঁপিয়ে পড়েছেন এবং এক কিংবা একাধিক কিংবা সিমেন্টের কোয়ান্টিটি 150 গ্রামস, এই যে চাঞ্চল্য কথাগুলো, এটা নির্যাতিতা প্রতি একটা ইনজাস্টিস হচ্ছে। আর তারপরে আমরা এটাই বলি যে এই যে ইনজাস্টিস তার প্রতি হচ্ছে, তারও মৃত্যুর পরে, এরকম মৃত্যুর পরে তারও অধিকার রয়েছে। ফলে প্রত্যেককেই, আবার এখানেও কিছু সেকশন মিডিয়া আবার এই রিপোর্টগুলোকে নিয়েও আলোচনা অনেকগুলো হয়েছে, যেগুলো করা যায় না। আমরা জানি সিবিআই ইনভেস্টিগেশন করছে, আমরা জানি সুপ্রিম কোর্ট সিউমোটো কগনিসেন্স নিয়েছে, সেখানে স্টেক হোল্ডার্স অনেক ডাক্তাররাও রয়েছেন, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, এবং সিবিআই কেও তার কাউন্সিলের মাধ্যমে, তার আইনজীবীর মাধ্যমে জবাব দিতে হবে। রাজ্য সরকার কলকাতার পুলিশের ভূমিকা নিয়েও রাজ্য সরকার তার কাউন্সিলের মাধ্যমে জবাবটা দেবে। এই জায়গাতে যারা এর মধ্যে ঝাঁপিয়ে এই সমস্ত নোংরামি এবং অসত্য কথা বলে আরো ব্যথিত করছেন, সেই মা বাবাকে আরো কষ্ট দিচ্ছেন, এটা হওয়া উচিত নয়। এবং আমরা এটাই বলি যে এই বিলটা গতকালকে আপনারা দেখলেন যে বিল পাশ হওয়ার পরে এই বিলটা নিয়ে মহারাষ্ট্রের এনসিপি লিডার, চিফ, তিনি প্রধান শরদ পাওয়ারও ইচ্ছে প্রকাশ করেছেন যে মহারাষ্ট্রতে তারা যদি জেতেন এবং সরকার গঠন হয় তখন এই বিলটা তারাও কিন্তু অ্যাসেম্বলিতে আনবেন। এই বিলের দিকেও যেমন সকলেই তাকিয়ে রয়েছেন, কারণ সত্যি আজকে যারা প্রতিবাদী রয়েছেন, যারা রাস্তায় নেমেছেন, প্রত্যেকেরই এই যেভাবে জনসমর্থন, জনজাগরণ, জনগর্জন এবং যেইভাবে প্রতিবাদী ডাক্তার এই আন্দোলনকে সমর্থন আমরাও সকলেই যেমন দিয়েছি, তার মধ্যে এই বিলটাও কিন্তু একটা দিশা দেখিয়েছে যে শাস্তি না হলে, দৃষ্টান্ত না হলে কি করে হবে। ফলে এই কথাগুলো আপনাদেরকে আমাদের বলার ছিল। এবার যদি কোনো প্রশ্ন করতে চান আমাদের, এই যে বিলটা আনা হয়েছে সেটা নিয়ে রায় তাকে সেটা সম্মান জানাতে হয়, তাহলে এই বিলটা তার সেই মর্মেই কিন্তু কাজটা করবে। 25 দিন কেটে গেছে, জুনিয়র ডাক্তাররা তারা এখনো কর্মবিরতি পালন করছেন। এই ডাক্তার, সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে আছে, গরিব মানুষ বিশেষ করে। ডাক্তারদের কাছে কি আপনাদের কোনো বার্তা থাকবে? সুপ্রিম কোর্টের অর্ডারও উপেক্ষা করা হয়েছে, সুপ্রিম কোর্টও বলেছে ফিরে যেতে তাদের কাজে। বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু আপনারা কাজ
দেখুন, ডাক্তারদের এই আন্দোলনকে সহানুভূতির চোখে দেখতে পারে। আপনারা বলছেন তারা সুপ্রিম কোর্ট অমান্য করছেন, আপনারা বলছেন যে তারা যে গরিব মানুষের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারা বলছেন এইগুলো। আপনাদের সমস্ত বক্তব্য, মিডিয়া যেগুলো বলছে যে হ্যাঁ সত্যি গরিব মানুষের ক্ষতি হচ্ছে, মিডিয়া বলছে যে হ্যাঁ সুপ্রিম কোর্টকে তারা লঙ্ঘন করছেন, কিন্তু তারপরেও আমি এটাকে বলবো যে সহানুভূতির চোখে দেখতে। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে তারা নিশ্চয়ই একটা সময় আসবে যখন ওনারাও এই পরিস্থিতিটাকে বিবেচনা করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে তারা এই বিষয় থেকে নিজেদের প্রত্যাহার করবেন। রাখবো প্রশ্ন। আরেকটা বিষয় একটু বলে নিই, বলছি আপনারা কি মনে করেন যে এই যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন কি কোথাও দিগ্ভ্রষ্ট হচ্ছে? বিশেষ করে কালকে আমরা দেখলাম যেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি ওই আন্দোলনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, তাকে তাড়া করে কার্যত গাড়ির মধ্যে ঢুকে দেওয়া হলো, তার গাড়ি তাড়া করা হলো, তার গাড়ির কাঁচ ভাঙার কার্যত চেষ্টা, বোতল মারা। এখানে তো অনেক অভিনেতা অভিনেত্রী তারা এই আন্দোলনে অংশ নিয়েছেন। সেখানে যখন প্রশ্ন উঠছে না, তখন আরেকজন অভিনেত্রী যিনি অনেকটা আমাদের অভিনয় জগতে, যার অভিনয় দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, তাকে এইভাবে তাড়া করা, এটা কোনো বিভাজিত হয়ে যাচ্ছে সমাজ। আমি মনে করি, আমি ঘটনার প্রথমত আমি বলবো, আমি একজন ওই পেশার সঙ্গে সামান্য অল্প বিস্তর জড়িত থাকার কারণে একজন সিনিয়র অ্যাক্টরকে এইভাবে কেউ অপমান করতে পারেন না। একজন সিনিয়র অ্যাক্টর, তিনি প্রতিবাদ করতে গেছেন এবং তার মতো একটা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, তাকে এইভাবে যদি কোনো কিছু কিছু নৈরাজ্য সৃষ্টিকারী দল ওইভাবে ঘিরে ধরে এবং অপমান করে, তাহলে সমাজের থেকে আমরা যে সংবেদনশীলতা, যে সহানুভূতি আমরা সর্বত্র আশা করছি, সেটা কি ওইখানে সেই মুহূর্তে তা ধ্বংস হয়ে যায় না? তখন কি আমার মনে হয় যে মানুষের যে সহানুভূতি, যে নির্যাতিতার প্রতি আছে, আমাদেরও আছে, সেখান থেকে বিষয়টা অন্যদিকে ঘুরে যায় এবং কিছু মানুষকে একটা সমাজকে বিভক্তিকরণের চেষ্টা চালায়, সমাজকে বিভাজিত করার চেষ্টা চালায়। এই ধরনের প্রয়াস আমার মনে হয়, আমি এটা একেবারেই সমর্থন করতে পারি না। এই প্রতিবাদটা আমার প্রতিবাদ, তোমার প্রতিবাদ এইভাবে ভাগ করা যায় না। সাধারণভাবে প্রত্যেকেই প্রতিবাদে নেমেছেন, প্রত্যেকেরই প্রতিবাদ করার একটা অধিকার আছে, এটা হওয়া উচিত ছিল না। যেহেতু নির্যাতিতার বা ঘটনার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সেখানে যদি মহিলারা, তারা যে পেশার সাথে যুক্ত থাকতে পারেন, তারা যদি যান, তাদের সাথে যদি এই আচরণ করা হয়, তাহলে এটার পিছনে কি অন্য কোনো রাজনৈতিক অঙ্ক রয়েছে? আসলে এটা কারা করছেন সেটা তো চিহ্নিত করতে হবে আপনার। অনেকটা তো ভিড়, যারা তাড়া করছেন, সকলে তো বলছেন না, যারা তাড়া করছেন তাদের পরিচয়টা কি তাহলে দেখে নিতে হবে, কেন তারা করে, তো উদ্দেশ্যটা কি, এটা তো প্রত্যেকে প্রতিবাদ করতে হবে। ব্রাতদার অনুজয় বলছি এনকেটিভি থেকে। গতকাল শ্যামবাজারে এই নাগরিক সমাজের যে জমায়েত, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনার প্রতিক্রিয়া? খুবই খারাপ। মানে আমি আবার বলছি যে প্রতিবাদ তো করতেই হবে, আন্দোলন করতেই হবে, কিন্তু এইভাবে কিছু নির্দিষ্ট খ্যাতিমান মানুষকে ঘিরে ধরে তাদের গাড়ি ঢিল ছোড়া, গাড়ি আক্রমণ করা, তাদের ফিরে যেতে বলা, এমনকি এই যে প্রাক্তন সাংসদ যার কথা আপনারা এক্ষুনি বললেন, এটার মধ্যে এক ধরনের মিসোজিনি আছে। যে নারী বিদ্বেষের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাইছি, এটা সেই নারী বিদ্বেষকেই কিন্তু উস্কে দিচ্ছে এই ধরনের ঘটনা। এবং তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে এরা কি আনন্দ পেলেন আমি জানি না। হ্যাঁ, এটা তাহলে এটার মধ্যে যে রাজনৈতিক সমাজ এবং অরাজনৈতিক সমাজ, আমার মনে হয় যারা সত্যিকারের প্রোটেস্ট করছেন তারাও তৃণমূল কংগ্রেসের এই পতাকা পোড়ানোর ক্ষেত্রে সোচ্চার হবেন এবং এই ঘটনার নিন্দা তারা করবেন। অবশ্যই রয়েছে, নইলে এটা কখনো এইভাবে পতাকা পুড়িয়ে কিছু প্রমাণ হয় না। বলছি একটা প্রশ্ন ছিল, প্লিজ, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, প্লিজ। রাতদা একটা প্রশ্ন ছিল যে ঘটনা ঘটবার দুদিন পরে একটি বিতর্কিত একটা ঘটনাকে নিয়ে বিতর্ক তৈরি হয়, সেটা হলো সেমিনার রুম ভাঙা। সেখান থেকে এই প্রশ্নটা আসে যে তাহলে কি কিছু তথ্য প্রমাণ লোপাট করবার জন্য এই উদ্যোগ? রিসেন্ট একটা তথ্য আমাদের সামনে উঠে এসেছে, সেটা হলো 10ই অগস্ট একটি নির্দেশিকা যেখানে সন্দীপ ঘোষের সই রয়েছে এবং সেটা নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে বৈঠকের পরে এই সইটা তিনি করেছিলেন এবং সেই নির্দেশিকাটা এই মুহূর্তে কিন্তু হাতে এসেছে, অনেকের কাছেই আছে, যে সন্দীপ ঘোষের নির্দেশেই এই বিল্ডিংটা ভাঙচুর হয়।
যেখান থেকে এই প্রশ্নটা উঠে আসছে যে প্রমাণ লোপাটের এই অভিযোগগুলো যে দানা বাঁধছে, এই ঘটনাটাকে কিভাবে বলবেন? সাংবাদিক পরিচয়টা দিয়ে দিন আপনি, আপনার পরিচয়টা। এভিডেন্স ট্যাম্পারিং এর বিষয় আসছে, কারণ আপনি যে বলছিলেন না যে সিবিআই নীরব চুপ করে রয়েছে 23 দিন পর, সিবিআই এখানেই বলছে বেশ কিছু এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে। সিবিআই বলছে, এটা আপনি বলছেন, আপনি জানছেন কি করে? সিবিআই সূত্রে খবর, সূত্র আমরা সূত্র হিসেবে আপনি সিবিআই এর সোর্স হতে পারেন বা সিবিআই আপনার সোর্স হতে থাকতে পারে, কিন্তু আমরা তো একটা নির্দিষ্ট সাংবাদিক বৈঠক করে আমরা জানতে চাইছি যে সত্যি যদি প্রমাণ লোপাট হয়েছে ভয়ঙ্কর ঘটনা,